হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আজকে দেখে নিই যে রিভিউতে কি আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই দেখা যাচ্ছে সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে সাবধান করছেন, মানে যা কিছু করবে সাবধানে করবে আর সাবধানে থাকবে, এমনটা বলে চলে যাচ্ছেন। সেই সময় শিবপ্রসাদ তাকে বলছে, কর্ণ চ্যাটার্জিকে বলে দেবেন আপনার তো অভিন্ন হৃদয়ের বন্ধু, উনি যেন সাবধানে থাকেন। সত্যজিৎ এর মানে জিজ্ঞাসা করলে শিবপ্রসাদ তাকে পরশুরামের কথা বলছে। সে কিন্তু প্রবলভাবে সক্রিয় হয়ে আছে, বিষ্ণু মানে ষষ্ঠ অবতার ওই পরশুরাম। আর এই কমন ম্যান পরশুরামকেও কিন্তু সহজে মারা যাবে না। অপরাধীরা মানে অপরাধীদের না মেরে সে কিছুতেই মরবে না। আর সেই অপরাধীদের তালিকাতে আপনার নামও কিন্তু আছে, তাই বলছি সাবধানে থাকবেন। সত্যজিৎ মুখার্জি এরপর শিবপ্রসাদকে ননসেন্স বলে গালাগালি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যেতেই দরজার কাছে উনি হোঁচট খান। শিবপ্রসাদ সেটা দেখে ওনাকে বলছেন, এ কি এখনই হোঁচট খাচ্ছেন? সামনে তো আরও অনেক বড় বড় হার্ডিলস পেরোতে হবে, তাই বলছে। তটিনী তখন তার বাবাকে কিছুক্ষণ বসে চা খেয়ে যেতে বলছে। তার বাবা বলছে, সস্তার চা আমি খাই না, তাও আবার সস্তার কাপে, এই বলে চলে যান। তটিনী কাঁদতে শুরু করে দেয়। শিবপ্রসাদ তখন তাকে বলে, একদম কাঁদবে না, কে এসে আমাকে কি বলল সেটাতে আমার কিছু যায় আসে না। তটিনী বলছে, আমি ওকে দেখিনি, ড্যাডি দেখেছে, কিন্তু তুমি বলো এইভাবে কি থাকা যায়? এই বাড়িতে তো প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছে যেন পাহারা দিতে হবে। কে পাহারা দেবে আমাদের? আমরা কি কোনো ভিআইপি? কি করব আমরা? এরকমটা বলতে বলতে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিবপ্রসাদ বলছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। আমি আমার দুহাত বাড়িয়ে তোমাকে আগলে রাখবো, আমার সন্তানদেরকে আগলে রাখবো। আর কেউ যদি গুলি চালায়ও তাহলে সেটা যাতে আমার পিঠে লাগে। তটিনী বলছে, না না, এসব কথা আমি একদম কিন্তু শুনতে চাই না, তুমি একদম বলবে না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শিবপ্রসাদ এরপর তটিনীর সাথে মজা করে বলছে, তুমি সবসময় আমার পাশে থাকবে বলো? তটিনী জিজ্ঞাসা করছে, কি ব্যাপারে বলো? শিবপ্রসাদ বলছে, এই যে জামা কাপড় কাচার ব্যাপারে যদি একটু ডিটারজেন্ট পাওয়া যেত। তটিনী তখন শিবপ্রসাদকে মানে মজা করছে এটা বুঝতে পেরে হাসতে শুরু করে। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে, চলো চটপট করে বিছানার চাদরগুলো কেচে ফেলি, এই বলে বালতি চাদর সব নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই বাব্বার তাদের ঘরের দরজা খুলে দরজার আড়াল থেকে ঘরের ভেতরকার ছবি সমস্ত তুলে নিয়ে চলে যায়। ওদিকে লাট্টুপিকোর স্কুলে এক টিচার কর্ণ চ্যাটার্জিকে ফোন করে তাদের ইনফরমেশন দিয়ে বলছে, হ্যাঁ ওরা ক্লাস করছে, একটু পরে ছুটি হয়ে যাবে, আমি আপনাকে টাইমটা বলে দিচ্ছি স্যার। ওই টাইমিংয়ে গেটের বাইরে একটা ক্যাওয়াস তৈরি করলে আর কোনো অসুবিধে হবে না। এমনটা বলতে বলতে লহরী চ্যাটার্জি সেখানে এসে পড়ে আর তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কর্ণ চ্যাটার্জিকে বলছে, আর কত নিচে নামবেন আপনি? কর্ণ চ্যাটার্জি তখন ফোনটা কেটে দেয়। লহরী চ্যাটার্জি এরপর সেই টিচার মানে মিসেস রয়কে বলছে, আপনি এই স্কুলের টিচার, এসব কি করছেন আপনি? আপনি ইনফরমেশন দিচ্ছেন স্কুলের বাচ্চাদের, মানে বাচ্চারা কখন ছুটি হবে, কখন ঢুকবে, কখন বেরোবে, এই ইনফরমেশন দিচ্ছেন? লাট্টুপিকের ইনফরমেশন আপনি কর্ণ চ্যাটার্জিকে দিচ্ছেন যাতে স্কুলের গেটের সামনে ক্যাওয়াজ হয় আর স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা চিল শকুনগুলো সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে যেতে পারে? কি চাইছেন আপনি? বাচ্চাদের কিডন্যাপ করাতে চাইছেন? মিসেস রয় তখন বলছেন, না না, আমি কিডন্যাপ করাতে চাইছি না। লহরী চ্যাটার্জি বলছে, আমি কিন্তু আপনার সব কথা নিজের কানে শুনেছি আর আপনার ফোনটা এখন আমার কাছে, আমি কিন্তু আপনার এগেনস্টে কমপ্লেন করব। এখনও সময় আছে, আপনি আমাকে খুলে বলুন আপনি কি করতে চাইছেন। তখন মিসেস রয় বলছেন, আমাকে শুধু বলা হয়েছিল ওরা কখন বেরোবে আর খবরটা দিতে, একটা ক্যাওয়াস সৃষ্টি করবে, সেই কারণে ওদের টিসিটা দিয়ে, মানে যাতে ওদের টিসিটা খুব সহজে দেওয়া যায়। লহরী চ্যাটার্জি বলছে, ছি আপনার লজ্জা করছে না? মিসেস রয় তখন বলছে, না লজ্জা করছে না, আমার না হলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কর্ণ চ্যাটার্জি আমাদের হুমকি দিয়েছেন যে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়াই স্কুলে, আমি যদি আমার একটা মানে আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমি আমার পরিবারকে চালাবো কী করে, বলতে পারেন? লহরী চ্যাটার্জি বলছে, তা বলে আপনি বাচ্চারা কখন বেরোবে ঢুকবে সেই ইনফরমেশন আপনি কর্ণ চ্যাটার্জিকে দেবে? তখন সেই টিচার বলছে, হ্যাঁ দেব, হাজারবার দেব। কি করেছিলেন আপনি সেদিন গভর্নিং বডির যে মিটিংটা হয়েছিল সেদিন? তো আপনি কর্ণ চ্যাটার্জিকে দাঁড়িয়ে মানে
দাবিয়ে রুখতে পারেননি, সেটাই বলছে। সে তো তার ইচ্ছে মতো সব কিছু চাপিয়ে চলে গেল আর বলে গেল মানে 18 তারিখের মধ্যে যদি কোনো ক্যাওস হয় তাহলে বাচ্চাগুলোকে টিসি দিয়ে দেওয়া যাবে। আর ক্যাওস হবে, আমি আপনাকে বলছি, কেউ আটকাতে পারবে না। এই বলে চলে যান। লহরী চ্যাটার্জি এরপর তটিনীকে ফোন করছে আর এই ব্যাপারটা সম্পূর্ণটা বলছে আর একটা বড় কোনো বিপদের আশঙ্কা করে তটিনীকে সাবধান করছে। এরপর শিবপ্রসাদ সেখানে চলে এলে তটিনী তাকে ফোনটা দিলে লহরী চ্যাটার্জি তাকে বলছে, এই স্কুলে কর্ণ চ্যাটার্জি আপনার ছেলে মেয়েকে পড়তে দেবে না, তাদের ফুল পাওয়ার ইউজ করছে তারা, স্কুলের গেটটাকে পুরো অকুপাই করে নেবে, তারপর যত রকম অ্যান্টি সোশ্যাল কাজকর্ম সমস্ত কিছু শুরু করে দেবে, একটা ক্যাওস তৈরি করবে। আর এর মধ্যেই আমাদের স্কুলের টিচার মিসেস রয়কে ইনভলভ করা হয়েছে, ওনাকে হুমকি দেওয়া হয়েছে যে উনি যদি ওনার কথা না শোনেন তাহলে ওনার চাকরি যাবে। আর তাই উনি কি করবেন, ওনাকে তো বাঁচতে হবে, আমাদের সকলকেই তো বাঁচতে হবে, বাচ্চাগুলোকে বাঁচতে হবে, ওদের একাডেমিক কেরিয়ার নষ্ট করলে হবে না। কী হলো মিস্টার গাঙ্গুলি, আপনি কোনো কথা বলছেন না কেন? এবার শিবপ্রসাদ বলছে, আপনি ভাববেন না, কিচ্ছু হবে না ওদের। লহরী চ্যাটার্জি বলছে, কেন, কোন ভরসায় আপনি কথা বলছেন? শিবপ্রসাদ বলছে, ওই একজন আছে না আমাদের মাথার উপরে, যিনি অলক্ষ্যে খেলাটা খেলছেন, যিনি আমার ছেলেকে মেয়েকে বাঁচাচ্ছেন, আমার পরিবারকে বাঁচাচ্ছেন, সবসময় রক্ষা করছেন, সমস্ত নিরপরাধ মানুষের পাশে দাঁড়িয়েছেন। লহরী চ্যাটার্জি তখন বলছে যে কার কথা বলছেন? শিবপ্রসাদ তখন পরশুরামের নাম বলছে আর আরও বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, একটু পরেই আমার বাচ্চাদের নিয়ে আসতে যাচ্ছি আমি। আর ধন্যবাদ আপনার মতো মানে আপনি যে এই সহযোগিতাটা করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিবপ্রসাদের কথা শুনে তটিনী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে, কি হলো, কি দেখছো? তটিনী বলছে, তুমি যখন কথাগুলো বলছিলে না তখন তোমাকে একদম অন্যরকম লাগছিল, হুট করে মনে হলো তুমি যেন পরশুরাম, সেটা হলেই মনে হয় ভালো হতো জানো। এই বলে আবার কাঁদতে কাঁদতে শিবুকে জড়িয়ে ধরে। তটিনী বলতে থাকে, আমি আর পারছি না, এই স্ট্রেসটা আমি আর নিতে পারছি না, আমি কবিরের এগেনস্টে স্টেটমেন্ট তুলে নেব। শিবপ্রসাদ বলছে, তটিনী একদম নয়, বাচ্চারা বড় হওয়ার পর ওদেরকে তুমি কি বলবে যে অপরাধীদের সাথে আপোষ করে তুমি ওদের বড় করেছো? পারবো না, আমাদের ছোট্ট ঘর, আমাদের ছোট্ট সংসার, কিন্তু আমাদের প্রতিবাদের ক্ষমতা আকাশ ছোঁয়া, কিচ্ছু হবে না। এই বলে তটিনীর চোখের জল মুছে দিচ্ছে আর এই বলে শিবপ্রসাদ তখন জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে যায়। ওদিকে আরাধ্যা আর কবিরের কাছে আরাধ্যা আবার কবিরের সাথে দেখা করতে গেছে। কবির তাকে বলছে, তুমি এখানে বারবার আসছো কেন, আমার খারাপ লাগে। আরাধ্যা বলছে, বারবার আসবো না, বারবার না এলে তোমাকে দেখবো কি করে, আমারও তো খারাপ লাগে, আমি তোমাকে খুব মিস করি, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারোনি এখনও, শুধু তোমাকে বাঁচানোর জন্যই বিয়ে করেছি, আমি কিন্তু বাঁচাতে পারিনি। তোমার আর আমার রিসেপশন পার্টি ওদিকে থ্রো করা হয়েছে, ফুলসজ্জার খাট সাজানো হবে, পুরো বাড়িটা এখন সাজো সাজো রব, এবার তোমাকে আমার কাছে ফিরতে হবে জানো কবির, পুরো পার্টি হলটা না খুব সুন্দর করে সাজানো হয়েছে, কত গেস্ট আসবে তুমি ভাবতে পারছো না, যে আমার ফ্রেন্ডসরা রীতিমতো আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসবে সেখানে, শুধু চর্দি ভাই আসবে না। আর আমি জানি যে ও কিছুতে এটা মানতে পারবে না যে ও হেরে গেছে, কিছুতে ও মানতে পারবে না, ওর সামনে থেকে আমি তোমাকে বেকসুর খালাস করে বাড়ি নিয়ে যাব, আই প্রমিস কবির, আমি তোমাকে বেল করিয়ে ঠিক বাড়ি নিয়ে যাব, তার জন্য আমার শ্বশুরমশাই যা যা করার করবেন, আমি তোমাকে ছাড়া কাউকে বুঝি না, তটিনী গাঙ্গুলিকে, লাট্টুকে, পিকুকে, কাউকে বুঝি না, ওরা যদি কোর্টে আসে তাহলে ওদেরকে অনেক বড় মাসুল দিতে হবে। কবির তখন বলছে, তুমি শান্ত হও, তুমি খুব বেশি রিয়াক্ট করছো। আরাধ্যা বলছে, কি বলছো তুমি, রিয়াক্ট করবো না? আমি আমার স্বামীর সাথে ঘর করতে পারিনি, আমি তাকে দুহাত দিয়ে ছুঁতে পারিনি, সে জেলের মধ্যে বসে, আমি তাকে বলছি আই লাভ ইউ, এই অবস্থায় তুমি বুঝতে পারছো আমার মনের উপর দিয়ে কী যাচ্ছে, তোমার উপর দিয়ে কী যাচ্ছে, এটা কি আমার লাইফ? কতটুকু বয়স আমার তো অনেক স্বপ্ন, আমি তো তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাথে আমি হ্যাপি থাকতে চাই, আমাদের বাচ্চা কাচ্চা হবে সেটা আমি চাই, একটা হ্যাপি লাইফ চাই আমি। কবির বলছে, আমি বুঝতে পারছি, কিন্তু কাজটা খুব ডিফিকাল্ট। আরাধ্যা বলছে, না না, কাজটা ডিফিকাল্ট যতই হোক আমি তোমাকে এখান থেকে বের করবই। তটিনী গাঙ্গুলি, কোনো ছর্দি না, কিসের ছর্দি, আমার জন্য কি করেছে ও? এই বলে তটিনীকে ফোন করছে, বলছে, তুই তোর বাচ্চা কাচ্চা বরকে নিয়ে কিন্তু কোর্টে আসিস না, না হলে কিন্তু তোকে অনেক বড় মাসুল দিতে হতে পারে। তটিনী বলছে, তুই কি আমাকে থ্রেট করছিস? আরাধ্যা বলছে, হ্যাঁ থ্রেট করছি, আমার সামনে আমার বর, আমি জেলের কাস্টাডিতে এসেছি, তার সাথে দেখা করতে, অনেক কষ্টে ম্যানেজ করে এসেছি তার সাথে দেখা করার জন্যে,
অনেক কষ্টে ম্যানেজ করে মোবাইলটা নিয়ে ভিতরে ঢুকেছি। তুই দেখবি আমার বরকে ভিডিও কল করব, মানে দেখবি, এমনটা জিজ্ঞাসা করছে। বরকে দেখাবে ভিডিও কলিংয়ে। তটিনী বলছে, না আরাধ্যা, আমার কোনো শখ নেই, ওর মতো ক্রিমিনালকে দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। আরাধ্যা তখন বলছে, কিসের ক্রিমিনাল? ও তোর বোনের বর, কেন করছিস এটা? কেন করছিস তুই? তুই ওকে ফেভার করিস না? তটিনী বলছে, কারণ ও আমার বাচ্চাকে কোনো ফেভার করেনি। একটা সামান্য রেস্টুরেন্টের ঘটনাকে তিলকে তাল করেছিল ওই। আর তুই আমার বোন, কিন্তু তুই একটা ভুল লোককে সিলেক্ট করেছিস নিজের জীবনসঙ্গী হিসেবে। তাই আরাধ্যা এখনও সময় আছে, ওকে ছেড়ে দে। আরাধ্যা বলছে, ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে কোর্টে বেকসুর খালাস করে কোর্ট থেকে নিয়ে যাব। তুই পারলে আটকে দেখাস। আর হ্যাঁ, সাবধান, শিশুদেরকে নিয়ে কোর্টে কিন্তু যাস না, বিপদে পড়ে যাবি, অনেক বড় মাসুল দিতে হবে। কোর্ট অবধি পৌঁছতে পারবি না, বেকসুর খালাস পাবে আর আমার বর। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে লাট্টু তার মাকে জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে? বলে, কিছু না বাবা। বলে, হোয়াট ইজ কোর্ট? বলে, কোর্ট যেখানে বিচার করা হয়। বলে, কিসের বিচার মা? বলে, যারা দোষ করে তাদের পানিশ করা হয়। বলে, তাহলে কবির আঙ্কেলকেও পানিশ করা হবে? বলে, হ্যাঁ, শিশুকে যে মানে অপহরণ করে, শিশুর সাথে যে অন্যায় করে, তাকে পানিশ করতেই হবে, তাকে শাস্তি পেতেই হবে। তটিনী বলছে, আর পিকুকে জড়িয়ে নিয়েছে তার নিজের বুকে। এরপরে তটিনীর বাড়িতে এসছে সেই মানে আন্টি পাশের ফ্ল্যাটের, যে সবসময় বাটি হাতে জিনিস চাইতে আসে। তখন লাট্টু বলছে, ওই যে এসে গেছে বাটি হাতে। তখন তটিনী বলছে, এই একদম অসভ্যতামি নয়। বলছে যে রান্না বসিয়ে এসেছি তো, বেডগ্রামটা ফুরিয়ে গেছে, একটু দিবি রে? তটিনী বলছে, হ্যাঁ, গত মাসের মাসকাবাড়িতেই নিয়ে এসেছি। বলছে, শোন না, তোর দাদা আবার 1 কিলো ইলিশ মাছ এনেছে 1600 টাকা দিয়ে, সর্ষে বাটা খাবে বলছে, একটু সর্ষে আছে রে? তটিনী তখন মুখটা কেমন করে বলছে, হ্যাঁ ঠিক আছে, আনছি, এই বলে বাটি নিয়ে চলে যায়। এদিকে লাট্টু বলছে আস্তে আস্তে, বেশ, মনে হচ্ছে পুরো মাসের রেশনটাই নিয়ে চলে যাবে। বলে, এই কিছু বলছিস রে? বলে, না না, বলছে আমি বলছিলাম যে আমি জানি তুমি কেন ফিশ ফ্রাই করছো। তখন আন্টিটা বলছে, কেন? বলছে, আগের দিন বর্ষার সময় দেখলাম তো আঙ্কেল ফিশ ফ্রাই খাচ্ছিল মেডিসিন দিয়ে। তটিনী দিয়েছে এক ঝাড়। লাট্টু, কি হচ্ছে এসব? একদম চুপ করো, আজে বাজে কথা বলছে শুধু। ওই মহিলা বলছে, তটিনী, তোর ছেলেটা কিন্তু বড্ড পেকেছে, বুঝতে পেরেছিস তো? আগের দিন একটু চিনি চেয়েছিলাম, বলছে কি চিনির দাম কত জানো? একটু বেশি পেকেছে, খেয়াল রাখিস। তটিনী বলছে, খেয়াল রাখি? আমি আমার ছেলে মেয়েদের প্রপারলি মানুষ করছি, তুমি এটা নিয়ে একদম ভেবো না। যে এ নাও তোমার বেডগ্রাম। বলছে, থ্যাংক ইউ, এই বলে চলে যাচ্ছে। তারপর আবার ঘুরে এসছে। যে শোন না, তখন দেখলাম একটা লোক তোদের দরজায় দাম দাম করে ধাক্কা মারছিল, তারপরে বোধহয় তোর বাবা এলেন না? বলছে, হ্যাঁ, খুব ধাক্কা মারছিল, লোকটার মাথায় একটাও চুল নেই। সেটা কিন্তু পরশুরাম শুনে ফেলে। বলছে, চুল নেই, কেমন কেমন দেখতে, গুন্ডা গুন্ডা মতো, আমি বাবা ভয়েতে পালিয়ে গেছি। বলছে, এই গুন্ডাগুলো কারা রে? তোর বর বাইরে থেকে কিছু ধারটার করেছিল নাকি? মানে ওই কাবুলিওয়ালা টাবুলিওয়ালার কাছ থেকে? পরশুরাম কিন্তু মন দিয়ে দেখছে ওর মহিলাকে। তটিনী বলছে, কি বলছো কি তুমি এসব? বলছে, আমার বর কোনো ধারটার করে না, আমাদের যতটুকু উপার্জন আমরা ওইটুকু দিয়েই খাই, প্লিজ এসব কথা বলো না। তখন ওই মহিলা বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি যাই, তো দাদা আবার অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফিশ ফ্রাইটা বসিয়ে দিই। তখন লাট্টু বলছে, মেডিসিন খাওয়ার জন্য। মহিলা চুপ। তারপর যখন চলে যাচ্ছে, সামনেই চলে আসে পরশুরাম। বলছে, কিরকম দেখতে বলছিলেন? মহিলা বলছে, না কিছু না। বলে, কিন্তু আপনি বললেন যে একজন দাঁড়িয়েছিল, দরজায় ধাক্কা দিচ্ছিল, গুন্ডার মতো দেখতে অনেকটা, মাথায় চুল নেই একদম, সেই মহিলা বলছে। পরশুরাম তো মনে মনে বুঝতে পেরেছে বাব্বার, মনে মনে বলছেও যে বাব্বার। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।